রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকার যে প্ল্যান, সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার যে প্ল্যান, পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার যে প্ল্যান, চীনের আধিপত্য এই অঞ্চলে হ্রাস করার জন্য যে আমেরিকার যে প্ল্যান, এই প্ল্যানটিকে আরো মোবিলাইজ করার জন্য ডোনাল্ড ট্রাম্প হয়তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে। আপনারা জানেন যে কিছু নথি অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং কিছু প্রতিবেদন আমেরিকার কৌশলগত যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। সেখানে দুটো শব্দ, একটা হলো ডিপ স্টেট, আর একটা হলো যে অন্য দেশের ক্ষমতা পরিবর্তন করার জন্য যে নীতিমালা ডিপ স্টেটের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার যে খরচ করার আমেরিকার যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মুখ খুলেছেন। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে পাকিস্তানের ইমরান খানের ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড লু, বাংলাদেশের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্মকর্তা ছিলেন তাদের সবার চাকরিচ্যুতি ঘটেছে এবং তারা এই কাজে কত টাকা ব্যয় করেছেন ইত্যাদি বিষয় নিয়ে আমেরিকার সিনেট, তারপরে তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এরপর তাদের কংগ্রেস কমিটি, এগুলো বেশ নড়াচড়া শুরু করে দিয়েছে। এখন এই জিনিসগুলো যদি আপনি দেখেন, আওয়ামী লীগের যে একটা বিশাল শ্রেণী আছে, ভারত আছে, তারা মনে করবে ডোনাল্ড ট্রাম্প হয়তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে বা তার প্রতি সহানুভূতিশীল। নচেত শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি তিনি চেষ্টা করেছেন, অর্থ বিনিয়োগ করেছেন এবং লোক নিয়োগ করেছেন, সেগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলছেন? এই বিষয়গুলো নিয়ে এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিভ্রান্ত হতে পারেন, দিল্লিতে শেখ হাসিনা তিনি বিভ্রান্ত হতে পারেন, তারপর যাকে বলা হয় নরেন্দ্র মোদী বিভ্রান্ত হতে পারেন, কিন্তু ঘটনা যাই ঘটুক না কেন, এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকার যে প্ল্যান, সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার যে প্ল্যান, পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার যে প্ল্যান, চীনের আধিপত্য এই অঞ্চলে হ্রাস করার জন্য যে আমেরিকার যে প্ল্যান, এই প্ল্যানটিকে আরো মোবিলাইজ করার জন্য, ইজি করার জন্য এবং এই দেশের মানুষের বন্ধু সেজে আগের সরকারের উপর সমস্ত দায় চাপিয়ে নতুন করে তাদের সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই কাজগুলো করবে। আর এই কাজের জন্য তারা বন্ধু খুঁজবে। যদি এই বন্ধু তারা ছাত্রদেরকে পায় তাহলে তারা ছাত্রদেরকেই পেট্রন করবে। শেখ হাসিনার সঙ্গে যদি তাদের সমঝোতা হয়ে যায় যে আমি যা যা চাই সেগুলো দিবেন, আপনি ফাজলামো করতে পারবেন না, শেখ হাসিনার সঙ্গে তারা সমঝোতা করবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা সমঝোতা করবে এবং সেই সমঝোতা করার জন্য এই ফাইলগুলো নিয়ে কিন্তু তারা নাড়াচাড়া করছে। যারা মার্কিন নীতি বিশেষজ্ঞ তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন এবং তারা যখন কোনো একটা প্রকল্প ধরে, 1973-তে তারা বাংলাদেশ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা এখন পর্যন্ত এক চুল কিন্তু নড়াচড়া করেনি। অনেক আগে 2022-23 সনে আমার তারেক রহমান সাহেবের সঙ্গে একটা খুব কথাবার্তা হচ্ছিল আমেরিকান এই পলিসি নিয়ে অনেকক্ষণ ধরে। তখন আমি সেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে বিষয় সেগুলো সামহাও আমার একটা কানে চলে এসেছিল। এটা 2021 বা 22 সনের দিকে হতে পারে, আমার এই একজ্যাক্টলি মনে নেই। তো আমি বললাম, তারেক রহমান সাহেবকে বললাম যে ভাই আপনি জানেন এই ঘটনা, শেখ হাসিনার কাছে এই প্রস্তাবগুলো এসেছে, তিনি এই প্রস্তাবগুলো রিফিউজ করেছেন এবং আমেরিকাকে 2 পয়সার পাত্তা দেননি। তারা বিকল্প হিসেবে আপনার কাছে যাবে, আপনি আনকন্ডিশনালি এই বিষয়গুলো এগ্রি করবেন। তো তিনি যে জবাব দিয়েছিলেন বা বলেছিলেন সেগুলো আমার এখানে অপাঙ্ক্তিও আমি বলবো না, বাট আমার যেটা দায়িত্ব আমি কিন্তু সেই কথাগুলো তাকে বলেছিলাম। সিমিলারলি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও যে ত্রুটিগুলো ছিল সেটাও বলেছিলাম এবং জুলাই মাসে যেটা হলো, অর্থাৎ আপনার যাকে বলে 28-এ 2023 সনের যে বা 24 সনের
2024 সনের জুন জুলাই সেপ্টেম্বর জুলাইয়ের কথাই বলি। জুলাই মাসে আমি ঠিক বিএনপির হাইকমান্ডকে আরও একটি বিষয় বলেছিলাম যে আমেরিকা বিএনপির ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না। তারা মনে করছে যে বিএনপি এখন ভারতের সঙ্গে যোগাযোগ করে আমেরিকাকে কনভিন্স করতে যাচ্ছে। আমেরিকাটা পছন্দ করছে না, আমেরিকা বিএনপির সঙ্গে সরাসরি সংযোগ রাখতে চাচ্ছে, এবং এই কথাটি মিস্টার পিটার ডি হাস্ট নিজে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে বলেছেন, এবং সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি আবার আমাকে বলেছেন। আমি আবার বিএনপির হাইকমান্ডকে এই কথাগুলো বলেছিলাম, কিন্তু সেই কাজগুলো তারা ওইভাবে ম্যাটেরিয়ালাইজ করতে পারেননি। তারা বরং যাকে বলা হয় অনেকটা নির্ভর ছিলেন যে এইভাবেই হবে সব কিছু। আমরা এখন দূতাবাসে অমুককে পাঠাচ্ছি, অমুকে যাচ্ছে, ভারতের সঙ্গে অমুকে যোগাযোগ করছি, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো না ভারতকে খুশি করতে পেরেছে, না আমেরিকাকে খুশি করতে পেরেছে। ফলে ভারত, আমেরিকা, চীন এই তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তিনটি অ্যাঙ্গেলে থেকে তারা আমাদের রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, সরকার, এদের সঙ্গে খেলার ফলেই কিন্তু, এবং এখানে তারা জাতিসংঘ এবং ইউ এদেরকে ব্যবহার করেছে। এই আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত পরে সব কিছু একেবারে ভেবাচাকা খাওয়ানোর মতো অবস্থায় নিয়ে গেছে। আজকের যে বিশৃঙ্খল অবস্থা, সেই বিশৃঙ্খল অবস্থার পেছনে এই কূটনৈতিক যে বিপর্যয়, সেটি কেবলমাত্র আওয়ামী লীগের নয়, বিএনপির, সেটি জামাতের, অন্য সব দলেরই বিপর্যয় রয়েছে। তারা কেউ কনক্রিট বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কারোর সঙ্গে সফলতা অর্জন করতে পারেনি, এমনকি পাকিস্তানের সঙ্গেও নয়। আর এখন পরিবর্তিত পরিস্থিতিতে তো সেই যে আগের অবস্থা, এটি আসছে এর সাথে জটিল হয়ে গেছে। আপনি চিন্তা করুন প্রতিটি জিনিস কিভাবে কন্ট্রাস্ট করছে। আপনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বাড়িয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সামরিক বাহিনী যৌথ মহড়া করছেন। আবার আপনি আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আর ইরানিদেরকে বাংলাদেশে এনে সেখানে চিকিৎসা ব্যবস্থা করতে চাচ্ছেন। আপনি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আবার চীনে গিয়ে চীনের একটি শহরের বেশ কয়েকটি হাসপাতালকে ডেডিকেট করে দিচ্ছেন বাংলাদেশিদের জন্য। তো এটা এই যে সরকার যে কূটনৈতিকভাবে ব্যর্থ, এবং তারা যে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে পারছে না, এটি স্পষ্ট। আগামীতে যারা কিংস পার্টি গঠন করবেন বা করছেন, তারা এই জায়গাতে এখনো শিশু রয়ে গেছেন, জাস্ট ইনফ্যান্ট, তারা শুরুই করেননি। এরপরে বিএনপি, যাকে বলা হয় আমেরিকা, চীন, ভারত, এই কোনো রাষ্ট্রের সঙ্গে আশ্বস্ত তাদেরকে করার মতো, তাদের সঙ্গে বন্ধুত্ব করার মতো বা তাদের সহযোগিতা পাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখনো সৃষ্টি করতে পারেনি। আর জামাত কিছুই করেনি, নাথিং। তারা মনে করছে যে আমরা যেহেতু জামাত, পাকিস্তান এমনি আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু পাকিস্তানের সঙ্গে জামাতের ওইরকম বা আইএসআইয়ের ওইরকম কোনো সম্পর্ক যদি হতো, আপনারা মাঠে অনেক কিছু দেখতে পারতেন, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি। ফলে সব কিছু মিলিয়ে আমরা আন্তর্জাতিক যে কূটকৌশল, আন্তর্জাতিক যে খেলাধুলা, সেই খেলাধুলার খপ্পরে পড়েছি। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন, যাকে বলা হয় একরোখা, জেদি, পাগলাটে, খ্যাপাটে প্রেসিডেন্ট যখন সেন্ট মার্টিন নিয়ে খেলবেন, রোহিঙ্গাদেরকে নিয়ে খেলবেন, আরাকান আর্মিকে নিয়ে খেলবেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলবেন, আর সেই খেলা মোকাবেলা করার জন্য যদি আমাদের কূটনীতি না থাকে, মিলিটারি পাওয়ার না থাকে, অর্থনীতি না থাকে, রাজনৈতিক ঐক্য না থাকে, এবং বিভেদ, বিসংবাদ, মারামারি, হানাহানি, মব ইত্যাদি যদি বাড়তেই থাকে, বুঝতে পারেন যে আমেরিকা কি করতে পারে। ছিলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চেয়ে একটা রিট হাইকোর্টে করা হয়েছিল। রিটটি করেছিলেন আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। তিনি নরসিংদীর লোক, নরসিংদীর অ্যাডভোকেট। তিনি এই রিটটি করেছিলেন, শতপ্রণোদিত হয়ে তিনি রিটটি করেছিলেন।
সেই রিট হাইকোর্ট একেবারে খারিজ করে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, আওয়ামী লীগের আগামীতে রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। নতুন কোনো ঘটনা যদি না ঘটে, সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে। এই রিটের ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে জানা যায় যে এই লোক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া তার বোন বিসিএস পরীক্ষা, আওয়ামী লীগের সময় বিসিএস পরীক্ষা দিয়ে টেকেনি সহ বিভিন্ন অভিযোগ, ব্যক্তিগত ক্ষোভ আছে। সেই ব্যক্তিগত ক্ষোভের কারণেই আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আবেদন করেছিলেন হাইকোর্টে। হাইকোর্ট সেটা আমলেই নেয়নি, আমলে না নিয়ে সেটা একেবারে খারিজ করে দিয়েছে। এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নাকি সরকারের নেই। যদিও সরকার থেকে এরকম আলোচনা চলছে, সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলছেন। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে অনেকখানি এগিয়ে গেছেন, এরকম ভাষ্যও তার মুখ থেকে শোনা গেছে। দলীয় রাজনৈতিক ঐক্য যদি হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এরকম প্রস্তুতি সরকারের রয়েছে, তেমনটা তিনি বলেছেন। এই আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া, যিনি যার রিটটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে, তিনি আরও দুটো রিট করেছিলেন। সেই দুটো রিটের মধ্যে একটা ছিল বর্তমান সরকার অন্তত 3 বছর যেন ক্ষমতায় থাকতে পারে। আরেকটা হচ্ছে শেখ হাসিনা আমলের যত কিছুর নামকরণ, সেই নামকরণগুলো বাতিল করে দেয়া। সেই দুটো রিটও এর আগে খারিজ হয়ে গেছে। কোনো রিট আমলে নেননি, আদালত আমলে না নিয়ে সেগুলো বাতিল করে দিয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে রিট হাইকোর্ট বাতিল করে দিল যখন, তখন একটা ওয়েই সামনে সরকারের খোলা থাকলো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংশোধন করা হয়েছে সেখানে কোনো দলকে নিষিদ্ধ করার বিধান রাখা হয়নি। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের অপরাধ বিচার করে তাকে নিষিদ্ধ করার যে সেই ওয়েটাও সরকারের সামনে নেই। একমাত্র সরকারের সামনে খোলা আছে রাজনৈতিক ঐক্য করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। সেই ব্যাপারে বিএনপি রাজি হবে না, সেটা বিএনপি অনেক আগে থেকেই ঘোষণা দিয়েছে যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। কিন্তু সম্প্রতি গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র সমন্বয়করা বেধড়ক পিটানি খাওয়ার পরে নতুন করে এই ব্যাপারটা আবার সামনে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। সেই ব্যাপারে সরকারের উপদেষ্টারা কথা বলছেন, কিন্তু সাম্প্রতিক মব কালচার যেভাবে বেড়েছে তাতে সরকারের উপরে আন্তর্জাতিক চাপ বেড়েছে। আন্তর্জাতিক চাপ এতটাই বেড়েছে যে তারা এই পথে আর হাঁটবেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই আলোচনা যখন করছি তখন ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে রয়েছেন এবং আগামীকাল তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ফ্রান্স সফরে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। তার সেখান থেকে বিভিন্ন রকমের খবর আসছে। শোনা যাচ্ছে যে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশের একজন ইউটিউবার যেভাবে উস্কানি দিয়ে 32 নম্বরের বাড়ি ভাঙিয়েছেন, বুলডোজার সাপ্লাই দিয়েছেন, সেই ব্যাপারটা ভারত গুরুত্ব সহকারে ফ্রান্সের সরকারের সঙ্গে আলোচনা করেছে এবং সে কারণে এমনও হতে পারে ফ্রান্সে বসবাসকারী ওই ইউটিউবার হয়তো ফ্রান্স থেকে বাংলাদেশে চলে আসতে পারেন। সম্প্রতি একটা খবরও প্রকাশিত হয়েছে যে 2 জন যারা বাংলাদেশে মব ভায়োলেন্সের ব্যাপারে উস্কানি দিয়ে বিভিন্ন জনের বাড়ি ভাঙাচোরা এই কাজগুলো করছেন বলে অভিযোগ রয়েছে, তারা 2 জনই দেশে আসছেন, এমন খবরও রয়েছে। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ এই বৈঠকে ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূস এবং শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতের বিভিন্ন সূত্র বলছে এবং সেই আলোচনায় নরেন্দ্র মোদী কতটা লবিং করতে পারেন সেই লবিংয়ের ওপরে ডক্টর ইউনূসের ভাগ্য নির্ধারিত হবে কিনা। ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ডক্টর ইউনূসের ওপরে খ্যাপা রয়েছেন। সেই ব্যাপারগুলো কোন দিকে যাবে সেটা সফরের 2-1 দিনের মধ্যেই, আগামীকালকে তিনি যাচ্ছেন, আরও 2-1 দিনের মধ্যেই হয়তো ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যাবে। কি ঘটতে যাচ্ছে রাজনীতির মাঠে, বিশ্ব দরবারে, সেই আলোচনা আমরা করতেই থাকবো। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট, সেই রিট আদালত যখন খারিজ করে দিল এবং ঠিক সেই মুহূর্তে নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন আমেরিকায়, এরকম মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের জন্য সময়টা কঠিন হয়ে যাবে কিনা?